সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের বিপুল সম্পদ, অবশেষে ঘুম ভাঙল দুদকের। অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু, হাইকোর্টের রিট। কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপি স্বজনেরা, ভোটে আছেন বিএনপির অনেক নেতা। বেশিক্ষণ চালাইতে পারি না, 2-3 ঘন্টা চালাইলে শরীর কাল। মনে করেন যে 6 ঘন্টা চালাইতে কষ্ট হয়ে যায়। দাবদাহে পড়ছে দেশ, আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। বৈশ্বিক উষ্ণতার প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। 2 দিনের সফরে ঢাকায় কাতারের আমির, বিমানবন্দরের রাষ্ট্রীয় সম্মাননা। সই হবে 11 চুক্তি ও সমঝোতা স্মারক। এবং সীমান্তে আবারও বিএসএফের গুলি, কসবায় ঘুরতে যাওয়া বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা ভারতীয় বাহিনীর। সংবাদ রাতে দেখছিলেন AKSTM টিভি সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করবে দুদক। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান সংস্থার সচিব। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করা হয়। এদিকে সাবেক আইজিপির সম্পদের উৎস জানতে কেন দুদককে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। হাসান মাহমুদের রিপোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের ফিরিস্তি প্রকাশিত হয় একাধিক গণমাধ্যমে। এর মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোলায় 400 বিঘা জমিতে গড়ে তোলা বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট, গুলশান ও মগবাজারের একাধিক ফ্ল্যাট, পূর্বাচলে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির কথা উঠে আসে গণমাধ্যমে। এর বাইরে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা, ছোট মেয়ে তাহসিন রাইসার নামে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও বিভিন্ন কোম্পানিতে একাধিক শেয়ার থাকার খবর প্রকাশ হলে সারা দেশে তৈরি হয় চাঞ্চল্য। সবশেষ রোববার বেনজিরের সম্পদের বিষয়ে জানতে দুদকে আবেদনের কথা জানান ব্যারিস্টার সাইদুল হক সুমন। এরপর সোমবার তার সম্পদের উৎস সম্পর্কে অনুসন্ধান করতে হাইকোর্টে রিট করেন তিনি। সাবেক আইজিপি বেনজিরের এই অবৈধ সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশ হলেও দীর্ঘদিন নীরব ছিল দুর্নীতি দমন কমিশন দুদক। সবশেষ যেন ঘুম ভাঙল সংস্থাটির। সোমবার এক সংবাদ সম্মেলনে বেনজির আহমেদের বিপুল সম্পদের উৎস অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক সচিব। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। 1 এপ্রিল ও 2 এপ্রিল 2024 তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয়। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সংবাদ প্রকাশের পর দীর্ঘ সময় দুদকের নীরবতার বিষয়ে সচিব বলেন, গত 18 এপ্রিল বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। আমাদের 18 তারিখে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমাদের কিছু আপনারা জানেন মিনিটস তৈরি করতে হয়, কমিটি গঠনের একটা অফিস আদেশ করতে হয়, এই কাজগুলি করতে একটু সময় লাগে। এদিকে বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের উৎস নিয়ে সংবাদ প্রকাশ করায় দেশ টিভির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক আইজিপির আইনজীবী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নির্বাচনে থেকে গেলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা। এতে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মন্ত্রী এমপি স্বজনদের প্রভাব থাকবে অনেকটা স্পষ্ট। দলের সিদ্ধান্ত অমান্য করা দুঃখজনক উল্লেখ করে কেন্দ্রীয় নেতারা বলছেন, 30 এপ্রিলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 4 ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন হবে আগামী 8 মে। 150 উপজেলায় এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। অন্যান্য বার দলীয় প্রতীক দিলেও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দলীয় প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় প্রতীকবিহীন হয় শুরু থেকে প্রভাব বিস্তার শুরু করেছেন মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার আত্মীয় স্বজনেরা। মনোনয়ন জমা থেকে শুরু করে নির্বাচনী প্রচারণায় একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন দলীয় হাইকমান্ড। নির্দেশ দেন মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দলীয় নির্দেশনা অমান্য করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় সবাই। এরই মধ্যে নোয়াখালী 6 আসনে এমপি মোহাম্মদ আলী পুত্র আশিক আলী অমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশ অমান্যকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। জানান, ওয়ার্কিং কমিটির সভায় আসছে কঠোর সিদ্ধান্ত।
যদি না মানে আমি শুধু এইটুক বলবো যে এটা দুঃখজনক। আজকে যদি প্রত্যাহার না করে তাহলে আমি শুধু এইটুক বলবো যে এইটা দুঃখজনক। এইটা মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী, ইভেন কি আমি এস.এম. কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার কাছ থেকেও এটা প্রত্যাশা হওয়া উচিত না। মাননীয় নেত্রী এই দেশের জন্য যা করেন, দলের জন্য যা করেন, একমাত্র শেখ হাসিনা দলকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন। 30 তারিখে সেন্ট্রাল কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির মিটিং হবে। সেই মিটিং আলোচনা করে যে সিদ্ধান্ত হবে সেইটাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। অমান্যকারী তালিকা তৈরি করে দলীয় প্রতিনিধিদের কাছে জমা দিবেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এদিকে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় সিদ্ধান্তের পরও ভোটে লড়তে মাঠে আছেন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতা। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তবে পদধারী কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে দাবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। সাইফুল রিপনের রিপোর্ট। 8 মে থেকে শুরু হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির সাবেক ও বর্তমান পদে থাকা প্রায় অর্ধশত স্থানীয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় সিদ্ধান্তে অনেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারও করেছেন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করা স্থানীয় নেতাদের 30 জনের বেশি এখনও নির্বাচনে অংশ নিতে নিজেদের সিদ্ধান্তে অনড়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নির্বাচনে আগ্রহী নেতাদের কেউ। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, কেউ হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এই শীর্ষ নেতৃত্ব সারা দেশে এবং ইউনিয়ন, থানা, জেলা লেভেলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। সবাই একই সুরে বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। দলে যারা আছে তার মধ্যে যদি কেউ আমাদের দলের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং একেবারে সাধারণ সদস্যের পদ থেকে তাদের সমস্ত পদ থেকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নির্বাচনে আগ্রহীদের অনেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত নয় দাবি করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মিডিয়ার তৈরি, এটা কিছু পত্রিকার তৈরি। বাংলাদেশে এমন কোনো নেতা নাই যার পদবি অনেক বড় তারা নির্বাচন অংশগ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে যার পদবি নাই সে কোনো তারিখ বহিষ্কার করার দরকার নেই, যেহেতু তার পদ নাই, পদবি নাই। আমরা সাফ জবাব দিয়ে দিয়েছি, যতদিন এই সরকার থাকবে ততদিন কোনো নির্বাচন নয়। উপজেলা নির্বাচনে সোমবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আর মঙ্গলবার হবে প্রতীক বরাদ্দ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশজুড়ে চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়ানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এ সময় তাপমাত্রা আর না বাড়লেও 42 ডিগ্রির আশপাশেই থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার কারণে দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশকে। সংকট মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের। জেলা প্রতিনিধি ও সহকর্মী হাসান মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জুবায়ের রাসিন। কোনোভাবেই কমছে না গরমের তীব্রতা। প্রচণ্ড তাপে বিপর্যস্ত জনজীবন। কেউ বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায়, কেউ তৃষ্ণা মেটাতে ভিড় করছেন রাস্তার পাশের শরবতের দোকানে। গরমের তীব্রতায় শরীরে পানি ঢেলে ঠান্ডা করার চেষ্টায়ও কেউ কেউ। গেল কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে পুড়ছে খুলনা বিভাগ। যশোর ও চুয়াডাঙ্গায় সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় 40.6 ডিগ্রি সেলসিয়াস। ভ্যানের ভাড়া, পাখি ভ্যানের ভাড়া নেই বললেই চলে, আবার যা আছে গরমে একটু কাজই হচ্ছে না। আরে গরমে চললে কষ্ট হলেও আমাকে কিছু করার নেই, বেড়াতেই হবে। ব্যবসা করতে গেলে আমরা পেট চালাতে গেলি, এটা আমাদের করা লাগবে। একই চিত্র রাজধানী ঢাকায়ও। প্রচণ্ড তাপে নাকাল খেটে খাওয়া মানুষ, উপার্জন কমেছে কয়েক গুণ। বেশিক্ষণ চালাইতে পারি না, 2-3 ঘন্টা চালাইলে শরীর কাল পরে আর যান চলে না। পুরো 12 ঘন্টায় চালাতে পারতাম, আর অন্তর্গত লেগে মনে করেন যে 6 ঘন্টা চালাতে কষ্ট হয়ে যায়। এই জামে মনে করেন পুয়ে থাকতে মনে করেন যে অস্থির করে ফেলায় বেশি। 10টায় বাইরেছি, এখন বন্ধ করে এলাম। 3 ঘন্টা 2 ঘন্টা এরকম অনেক তাপ প্রয়োজন। আগে 8 ঘন্টা চালাইতাম, এখন 3-4 ঘন্টা চালাই। সারা দেশে চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বৃদ্ধি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত বছর যদিও আমরা একটা দীর্ঘ সময় হিটওয়েভ ছিল, তবে ওই ধরনের সমস্যা হয়নি। তবে এবছরে আবার কিছুটা পরিবর্তিত হয়েছে, যেমন
গত বছরের মতো আপনার দিনের তাপমাত্রা কিছুটা কম আছে, কিন্তু এবছর যেটা হচ্ছে রাতের তাপমাত্রা বেশি। এর মেইন কারণ হচ্ছে বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প রয়েছে এবং জলীয় বাষ্প থাকার কারণে মানুষের ভিতরে যে অস্বস্তি বোধ এটা অনেকটা বেড়ে গেছে। অপরিকল্পিত নগরায়ন, গণহারে গাছ নিধন সহ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়েছে দেশ। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে সংকট আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সাময়িকভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলে কিভাবে জনস্বাস্থ্যের আপাতত ক্ষতি কম করে এই সিজনটাকে আমরা অতিক্রম করতে পারি এবং সেইটিকে কভার করার জন্য কি পরিমাণ গাছ, জলাধার এবং অন্যান্য কুলিং ফ্যাক্টর আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে, এই পরিকল্পনা করে আমাদের কাজ করতে হবে। এই চরম ভাবপূর্ণ পরিবেশের জন্য যে স্বাস্থ্যের সমস্যা হবে তাকে মোকাবেলার জন্য তো দীর্ঘমেয়াদী পরিকল্পনাও গ্রহণ করতে হবে। অব্যাহত তাপ বৃদ্ধির কারণে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু অভিঘাত মোকাবেলায় ব্যয় করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি সহ 5 দফা সুপারিশ তুলে ধরেন তিনি। শামীমা আক্তারের রিপোর্ট। জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলন 2024-এর উদ্বোধনী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই আয়োজন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সহ দেশি বিদেশে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ সহ প্রায় 1000 প্রতিনিধির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 4 দিনের এই সম্মেলনের লক্ষ্য বিশ্বের কাছে জাতিসংঘের জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সফলতা তুলে ধরা। ন্যাপ এক্সপো 2024 এবং বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ BCDP এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন সহ তার সরকারের 25টি মন্ত্রণালয়ের মাধ্যমে 37,000 কোটি টাকা ব্যয় করেছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিজস্ব সম্পদ দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। অভিযোজন কার্যক্রমে বাস্তবায়নের জন্য 2009 সালে আমরা নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছি। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য হলেও ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব বাংলাদেশের সম্ভাব্য উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল, যা দেশের মোট আয়তনের 12 থেকে 17%, এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে ধরিত্রী রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। 2 দিনের সফরে বিকেলে ঢাকা পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কাতারের আমির সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এ সফরে 11 চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আজিজুর রহমান কিরণের রিপোর্ট।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় বিশেষ প্রস্তুতি। মন্ত্রী পরিষদ সদস্য থেকে বিভিন্ন বাহিনীর তৎপরতা ছিল আগে থেকেই। কাতার এয়ারের বিশেষ ফ্লাইটে সোমবার বিকেল 5টায় ঢাকা পৌঁছালে আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিমানবন্দরে আমিরকে দেয়া হয় গার্ড অব অনার। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে 11 চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার বিষয় এবং বাণিজ্য সহযোগিতা বিষয়ে এই সফর গুরুত্ব বহন করছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। আমাদের যে দুই দেশের মধ্যে বহু মাত্রিক যে সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। মঙ্গলবার বিকেলে কাতারের আমিরের নামে মিরপুরের কালশি এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সড়ক পর্যন্ত সড়কের নামকরণের ফলক উদ্বোধন করবেন সফররত আমির। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। নারায়ণগঞ্জ বন্দরে ইউএনওর কার্যালয়ে নিজের মাথায় গুলি করে আনসার সদস্যের আত্মহত্যা, কারণ এখনো অজানা। আবারও সীমান্ত হত্যা, এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ওই যুবক তার বন্ধুদের নিয়ে সীমান্তবর্তী এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এ নিয়ে বিজিবি বিএসএফ কোম্পানি পর্যায়ে বৈঠকে শুধু দুঃখ প্রকাশ করে দায় সারার চেষ্টা করে ভারতীয় বাহিনী। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদি নূর পরশের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের যুবক হাসান মিয়া সোমবার সকালে বন্ধুদের নিয়ে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তের 0 পয়েন্টে ঘুরতে যান। বিএসএফ তাদের দেখতে পেয়ে গুলি ছোড়ে, এতে গুলিবিদ্ধ হন হাসান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা হাসপাতাল চত্বরে ভিড় করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। সীমান্তে হত্যা বন্ধ সহ হাসান হত্যাকাণ্ডের বিচার চান স্বজনরা। আমার যেটা এতেম করে দিয়ে গেছে, আল্লাহ যদি তার না করে, যে হাতে গুলি করছে হাতে যদি তার বলছে আল্লাহ যদি তারা দেখ করে। আমার জীবনটা আমার ছিল, আমার তো কেন আমার পোলাটারা গুলি করলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। বাংলাদেশের মানুষকে এইভাবে অত্যাচার জুলুম ওনারা করছে, এটা আমরা সরকারের কাছে এটা সূক্ষ্ম বিচার চাই। এটা আমাদের কাম্য না যে ইন্ডিয়ার বিএসএফ হঠাৎ গুলি করে দিবে, আমরা সুষ্ঠু একটা বিচার চাই। ঘটনার পর দুপুরে বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি পর্যায়ে বৈঠক হয়। এতে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করে। পুরো ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কসবায় এসেছি, এসে মৃত হাসানের লাশ পেয়েছি। আমরা এটা এখন সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের ব্যবস্থা করছি। ঘটনা আমরা এখনো আন্ডার ইনভেস্টিগেশনে রয়েছে, আমরা তদন্ত করে তারপরে তদন্ত তবে এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শেষের দিকে শ্রম আইনের সংশোধনী বিল পাশ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, কোন দেশ কি সুবিধা দেবে তা ভেবে নয়, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। জানান, যে কোনো কারখানায় 15% শ্রমিক চাইলেই ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে। জয় যাদবের রিপোর্ট। শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনার জন্য সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আসেন সফররত যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বাণিজ্য দপ্তর ইউএসটিআর-এর 5 সদস্যের প্রতিনিধি দল। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে আলোচনায় 11 দফা প্রস্তাব তুলে ধরে শ্রম আইনের আরও সংশোধনী চায় যুক্তরাষ্ট্র। মন্ত্রী বলেন, এখন থেকে অর্থনৈতিক অঞ্চলেও ট্রেড ইউনিয়ন করা যাবে। সভা শেষে আইনমন্ত্রী জানান, 15% শ্রমিকের সম্মতি হলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। এই 15%
কার্যকর হবে সকলের জন্য। কোনো দেশ কি আমাদেরকে দিবে কি আমাদেরকে দিবে না সেটার উপরে নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তাভাবনা করব না। আমরা সবসময় শ্রমিকদের অধিকার যা আছে তার থেকে বেশি যেন তারা পায় এবং সেই অধিকার বাস্তবায়ন করার জন্য এবং সেই অধিকার তারা ভোগ করবে সেটা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার করবে। সংসদের বাজেট অধিবেশন শেষে শ্রম আইনের সংশোধনী বিল পাশ হবে বলে জানান আইনমন্ত্রী। আমাকে তারা বলেছেন পরিষ্কার আপনাদেরকে বলছি যে তারা সন্তুষ্ট। আমার মনে হয় না এই পার্লামেন্টে আইনটা পাশ হবে, কারণ আরেকবারও একটা মিটিং করতে হবে। আমরা যেই সব সিদ্ধান্ত নিয়েছি সেটা স্টেক হোল্ডারদের সাথে সকলের সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় বাজেট সেশনের শেষের দিকে যখন বাজেট পাশ হয়ে যাবে তারপরে যে একটু সময় থাকবে তখন এটা পাশ হতে পারে। মালিকদের শ্রমিক স্বার্থ বিরোধী কাজের প্রমাণ হলে আর্থিক জরিমানার পরিমাণ সংশোধিত শ্রম আইনে 20,000 টাকার চেয়ে বেশি করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। এখন একটু বাড়ানোর চিন্তা ভাবনা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। ইউটিউব দেখে ব্যাংক ডাকাতির পরিকল্পনা, হত্যা করে এটিএম বুথের নিরাপত্তা রক্ষীকে। গুলশানের ঘটনায় ডিবির জালে অভিযুক্ত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের পর বিএনপি আইনজীবী ফোরামের ভাঙন এখন দৃশ্যমান। ব্যারিস্টার কায়সার কামাল সরকারের এজেন্ট হয়ে বারবার কাজ করছে এমন অভিযোগ তুলে তাকে দল থেকে বের করে দেওয়ার দাবি জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। রোববার বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতির পদ থেকে এ মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেয়া হয়। পরের দিন সোমবার সুপ্রিম কোর্ট হলে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অভিযোগ করেন কায়সার কামাল সরকারের এজেন্ট হয়ে বার নির্বাচনে কাজ করছে। যেই লোক এত নোটিশ করেন আর চুরি করবে না, চুরি ধরা বরস করলে নাকি মার্কেজ করলে গায়ে সেটা কিভাবে বেচায়? সেই লোকটা এখন আইনজীবী, বাংলা জাতীয় আইনজীবী ফেলা লাগে। আমি মনে করি সে পাতে আইনজীবী না, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কিন্তু কোথাও থাকা উচিত, তাদের কোন আইনজীবী সংগঠনে তার থাকা উচিত না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বার নির্বাচনে অংশ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন বলেও দাবি করেন ব্যারিস্টার খোকন। বিএনপিতে আমি অতীত আছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যৎ থাকবো। আমি কিন্তু আইনজীবীদের আইনজীবী ফোরামের সদস্যদেরকে আহ্বান জানাচ্ছি, এই কুলাঙ্গার বালক কায়সার কামালকে ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। বিএনপির স্থায়ী কমিটির কাছে কায়সার কামালের বিষয়ে অনুসন্ধানের আহ্বানও জানান বার সভাপতি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। নারায়ণগঞ্জে নিজের মাথায় গুলি করে মারা গেলেন ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য আফজাল হোসেন। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেন তিনি। এ সময় গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আফজাল বন্দর উপজেলা নির্বাহী অফিসারের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঋণগ্রস্ত হয়ে চেষ্টা করেন কিডনি বিক্রির, না পেরে পরে ইউটিউব থেকে শেখেন ব্যাংক ডাকাতির কৌশল। রাজধানীর গুলশানে ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করতে গিয়ে নিরাপত্তা কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার আরিফ দিয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ব্রিফিংয়ে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও জব্দ করা হয়েছে। এনআই নাহিদের রিপোর্ট। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। ইউটিউব দেখে ব্যাংকের বুথে ডাকাতির পরিকল্পনা করেন আরিফুল ইসলাম। এরপর মিরপুর এলাকার এক বিপণী বিতান থেকে চাপাতি, শাবল, হাতুড়ি কিনে নেন। পরে গুলশান এলাকায় নিরিবিলি ধরনের এটিএম বুথ খুঁজতে থাকেন। 10 এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গুলশানের শাহজাদপুর এলাকার বেসরকারি এক ব্যাংকের বুথে ডাকাতির সিদ্ধান্ত নেন আরিফুল এবং নিরাপত্তা কর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করেন। আসামির জন্য উপযুক্ত শাস্তি হয় সেটার জন্য আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি।
রোববার ঢাকার কালাচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, জিজ্ঞাসাবাদে আরিফুল হত্যা ও ডাকাতির কথা স্বীকার করেছেন। এটিএম বুথ ডাকাতি হচ্ছে, সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে গেছে, তখন তার মনে জাগলো তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙ্গায় ব্যবহৃত হাতুড়ি, শাবল সহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। তাকে 4 দিন পরে যখন আমরা গ্রেপ্তার করলাম, তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল এবং সে একদম সবকিছুই সে স্বীকার করেছে। যে আলামতগুলি ছিল, ক্রিকেট খেলার জার্সি থেকে শুরু করে যা সে ইউজ করেছিল, আমরা সবকিছুই উদ্ধার করেছি এবং সে রিমান্ডে সবকিছু স্বীকার করেছে। অভিযোগ গঠন করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি প্রধান। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। হবিগঞ্জে পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয় সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ফায়ার ফাইটার সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার আক্তার হোসেন। গ্রেপ্তার রামপ্রসাদ জেলার আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলছিও গ্রামের পীযূষ চন্দ্র সেনের ছেলে। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে কর্মরত। তাকে আমরা বিগত 1 থেকে 2 মাস আগে থেকে ফলো করতেছি যে সে তাকে ধরতে পারতেছি না। তার কাজে হলো বিভিন্নভাবে চটক বিজ্ঞপ্তি দিয়ে জেলা পুলিশ প্লাস জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মানুষদেরকে প্রতারিত করে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা নিয়ে আসে। 31 মে থেকে নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন নিচ্ছে না মালয়েশিয়া। এতে বন্ধ হচ্ছে দেশটিতে বাংলাদেশি শ্রমিক নেওয়া। অভিবাসন বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য দায়ী করছেন কিছু অসাধু শ্রমবাজার চক্রকে। তবে বাইরা মহাসচিব বলছেন, নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর কারণেই এমন পরিস্থিতি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী স্বীকার করছেন, দুষ্ট চক্রের কারণে এমনটা হতে পারে। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। আগামী 31 মার্চের পর নতুন করে আর কর্মীর চাহিদাপত্র ইস্যু করবে না এমন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। ফলে এর আগে ইস্যু করা চাহিদাপত্রে আগামী 31 মে পর্যন্ত দেশটিতে প্রবেশ করা যাবে। এরপর আর বিদেশি কোনো কর্মী সে দেশে প্রবেশ করতে পারবে না। মালয়েশিয়ার এমন সিদ্ধান্তে সংশয়ে পড়েছে নেপাল, মিয়ানমার সহ বাংলাদেশও। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের 70% বেশি বাংলাদেশি হওয়ায় দেশের জনশক্তি ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে সংকট দেখছেন। 2 বছর চলে, 1.5 বছর চলে, আবার 5-7 বছর বন্ধ থাকে, 8 বছর বন্ধ থাকে। আমরা যেটা বলতে চাচ্ছি যে দ্যাট শুড বি এ পার্মানেন্ট সলিউশন। অভিবাসন বিশেষজ্ঞদের অভিযোগ, একটি শক্তিশালী চক্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেশি টাকার লোভে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে, যার ফলশ্রুতিতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দুষ্ট চক্র যখনই বাজার কোনো জায়গায় তৈরি হচ্ছে, একটা ক্ষুদ্র স্বার্থান্বেষী চক্র তাদের এখানে অবস্থান দৃঢ় করছে এবং এখানে রাষ্ট্রের যে উদ্যোগ সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখি না যে সেগুলি ভাঙতে পেরেছে। যে গুটিগত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজারটাকে নিয়ন্ত্রণ করছে, এদেরকে নির্বাচন করছে কারা বা তাদেরকে কাজ করার অধিকারটা কারা দিচ্ছে? প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ আছেন যারা খুবই প্রভাবশীল এবং সরকারি জায়গাতেও অথবা রাষ্ট্রীয় পর্যায়ে খুব প্রভাবশালী জায়গায় রয়েছেন, এরকম ব্যক্তিরা জড়িত আছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলছেন, এই দায় সরকারকেই নিতে হবে। পাশাপাশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের একটি চক্রকেও দায়ী করেন তিনি। এটা মালয়েশিয়ান সরকারের সিস্টেম হয়ে থাকে এবং বাকি 14টা দেশ এইভাবেই কর্মী পাঠায়। অবভিয়াসলি উই আর নট ডিফারেন্ট, ইট শুড বি অ্যাপ্লিকেবল ফর আস। বাট ইফ নেপালের 800-900 এজেন্সি সবাই লোক পাঠাতে পারে মালয়েশিয়াতে, ওয়াই নট বাংলাদেশ? ওইখানে কিছু বিশৃঙ্খলা হয়েছে, এই এত কিছু করার পরেও সেই জন্য আমরা বলছি এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখন হাই টাইম। অন্য সব দেশ যেভাবে লোক না, আমরা সেভাবে, আমরাও একই দেশে একই পদ্ধতিতে আমাদের দেশ থেকে লোক যাবে। এটা হলো নাম্বার 1, আমাদের এগ্রিমেন্টে এটা আসা উচিত। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, 31 মের পর নতুন চুক্তিতে শ্রমিক পাঠাতে 2 দেশের সঙ্গে আলোচনা চলছে। আমাদের 5,30,000 মতো চলে গেছে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো যাবে। এরপরে নতুন কন্ট্রাক্ট হইতেছে। সিন্ডিকেট
এইটা দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তাদের মধ্যে আছে, থাকবে, সেটা আমরা কারো সিন্ডিকেটের তৎকা করি না। সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশে অভিবাসীদের অবস্থা নিয়ে হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এসব বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। বাংলাদেশের প্রথম অফিসিয়াল স্টোর নিয়ে যাত্রা শুরু করল লিভাইস। সারা দেশে নিজেদের পদচিহ্ন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় বাংলাদেশে তাদের প্রথম স্টোর উদ্বোধন করা হয়। ব্যস্ত এলাকা বনানীতে অবস্থিত লিভাইস স্টোরটি এর বিবিধ পণ্য ভাণ্ডার নিয়ে ব্র্যান্ড ও শপিং এক্সপিরিয়েন্সকে এক অন্য উচ্চতায় নিয়ে স্থানীয় ক্রেতা বাজার তৈরি করেছে। এশিয়ার বাজারে লিভাইসের প্রসারের ধারাবাহিকতায় ঢাকার এই স্টোরটি সারা দেশের বিভিন্ন স্থানে ব্র্যান্ডের স্টোর খোলার পরিকল্পনা বাস্তবায়নের প্রমাণ। এদেশে লিভাইসের অফিসিয়াল পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপের অন্যতম ডিবিএল গ্রুপ।